বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। দেশে ৩,০০০-এর ঘরে পৌঁছালো করোনায় মৃতের সংখ্যা। নতুন করে এই তালিকায় যোগ হয়েছে ৩৫ জন। গেল ২৪ ঘন্টায় ২,৯০৭ জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-19। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৪৩তম দিনে এসে মৃতের সংখ্যা এখন ৩,০০০। ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ৩৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তুলে ধরা হয় পরিসংখ্যান। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৫ জন এবং এ পর্যন্ত ৩,০০০ ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১০। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১২,৭১৪ জনের। নতুন করে ২,৯০৭ জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-19। সুস্থ হয়েছেন আরও ১,৭৩১ জন। মোট ১,২৭,৪১৪ জন সুস্থ হয়েছেন। শনাক্ত হয়েছে ২,৯৬০ জন এবং এ পর্যন্ত শনাক্ত ২,২৯,১৮৫ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৩.28% এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.15%। নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, হেপাটাইটিসের মতো রোগের সঠিক চিকিৎসা দেশেই আছে, তাই অপচিকিৎসায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান নাসিমা সুলতানা। বাংলাদেশে এই রোগের উন্নত মানের চিকিৎসা আছে, তাই হেপাটাইটিস শনাক্ত হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৬,৬০,০০০ ছাড়িয়েছে, শনাক্ত ১,৬৭,০০,০০০-এর বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণহানি ১.৫ লাখ ছাড়ালো। দেশটিতে মোট আক্রান্ত ৪.৪৫ লাখ মানুষ। ভারতে নতুন করে ৭৫০ মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি ৩৪,০০০ ছাড়িয়েছে, মোট আক্রান্ত ১৫ লাখের বেশি। ব্রাজিলে মারা গেছেন ৩৩৮ জন। লাতিন আমেরিকার দেশটিতে মোট মৃত্যু ৮৮,০০০, আক্রান্ত প্রায় ২৫ লাখ। অন্যদিকে রাশিয়ায় নতুন করে প্রাণ গেছে ১৫০ মানুষের। মঙ্গলবার থেকে শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ফজরের নামাজ শেষে কাবা শরীফ তাওয়াফ করে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবার হজের জন্য সুযোগ পাওয়া মাত্র ১০,০০০ মুসল্লি। সামাজিক দূরত্ব নিশ্চিতে ছোট ছোট দলে তারা পৌঁছান মিনায়। ১২ই জিলহজ পর্যন্ত মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। করোনার কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে সৌদি আরব। প্রতিদিন কমপক্ষে ১০ বার জীবাণুমুক্ত করা হচ্ছে কাবাঘর ও আশপাশের স্থানগুলো। ১৮,০০০-এর বেশি কর্মী এসব কাজে নিয়োজিত রয়েছেন। সৌদি আরবে বসবাসরত ২০ থেকে ৫০ বছরের মধ্যে সুস্থ ব্যক্তিরা এবার হজ পালনের সুযোগ পেয়েছেন। এদের ৭০ প্রবাসী, বাকি ৩০% সৌদি নাগরিক। হাজিদের সব খরচ দিচ্ছে সৌদি সরকার। হজের দ্বিতীয় দিন আরাফাত ময়দানের খুতবা বাংলাসহ ১০টি ভাষায় অনুদিত হবে। কোরবানির বাকি আর মাত্র ৩ দিন। এখনও জমে ওঠেনি রাজধানীর পশুর হাটগুলো। গরুর সরবরাহ পর্যাপ্ত, তবে নেই ক্রেতার উপস্থিতি। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কোনো হাটেই। এ দায়ে সাইদনগরে হাটের ৪ বিক্রেতাকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হাট ঘুরে দেখেছেন উত্তর সিটির মেয়র, বলেছেন হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি দুরূহ। ৪ দিন ধরে গাবতলী হাটে বাংলার বস। গাবতলীর মতো হাটে এই বাংলার বস কেনার মতো কোনো কাস্টমার নেই, এ জানলে তো এখানে আসতামই না। ৩৬ মনের গরুটির দাম উঠেছে সর্বোচ্চ ১৬ লাখ। বিক্রেতা চান ৩০ লাখ টাকা। তো যদি কেউ নেয় আলোচনা সাপেক্ষে সরাসরি আসলে আমি বাজার লেভেলে, করোনা মহামারীর বাজার লেভেলে দিয়ে দেব। বিক্রেতা হতাশ, হিসেব করছেন ক্রেতারা। উৎসুক জনতার অপেক্ষা, গরুটা কে কিনেন দেখবেন এক নজর। ৩০ মন ওজন হয়, তাহলে একটা হিসাব করলে হয় ৭,২০,০০০ টাকা। তাহলে সেটা ৩০ লাখ টাকা তো এমনিও হলো। তাহলে এই সূত্র বিষয়টা কি? না, ৬০০ আপনাদের দোকানের যে হিসাব ৬০০ ধরলেন, তো ৬০০ ধরলে আসলে কুরবানিতে আলটিমেট এমনি একটু দাম, যেহেতু পছন্দের ব্যাপার, কুরবানি গরুটা কিন্তু টাকার প্রশ্ন না। ক্রেতাহীন বাজারে উৎসুক মানুষের গাদাগাদি ভিড়। ছোট গরুর দাম ৬০,০০০ থেকে ১ লাখ টাকার মধ্যে। মাঝারি আকারের গরুর দাম ১ থেকে ১.৫ লাখ টাকা। বড় গরুর দাম চাওয়া হচ্ছে ২ থেকে ২.৫ লাখ, আর বিশাল আকৃতির গরু ৫ লাখ টাকার উপর।
এখন একটু বেশি চাই, মানে ছাড়তেছে না, আশা রয়েছে যে দাম হয়তো বাড়বো। এখনো তো গরু বেচা কেনা আরম্ভ হয় নাই, ছোট ছোট গরু বিক্রি হচ্ছে। যে টাকা খরচ হয়েছে গরুর পেছনে ওই টাকা গরু উঠবে না এবছরে বেচলে, এই কারণে গরু আনে নাই অনেকেই। গরুটা যদি লসে বিক্রি করি তাহলে তো এমনি মরতে হবে, করোনার মধ্যে মারার লাগবে না। স্বাস্থ্যবিধি নেই কোনো হাটেই, মানেন না খামারি ব্যাপারী, এমনকি ইজারাদাররাও। সাইদনগর হাটে 4 বিক্রেতাকে গুনতে হয়েছে 500 টাকা করে জরিমানা, অপরাধ মাস্ক না পরার। যার যার জায়গাতে যে সচেতন থাকলে আমার মনে হয় যে হাট কমিটি যেসব যারা হাট ইজারা নিয়েছে তারাও সফলভাবে কার্যক্রম সুবিধাভাবে চালিয়ে যেতে পারবে। সাইদনগর হাট ঘুরে দেখেন ঢাকা উত্তরের মেয়র। পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা দুরূহ, সবাইকে নিজের নিরাপত্তায় হাটে মাস্ক ব্যবহারের অনুরোধ তার। আব্বুল আলামিন যদি আমাদের সুস্থ রাখে, আমাদের বাঁচিয়ে রাখে, আমরা আরও অনেক কোরবানি ঈদ করতে পারবো। কিন্তু এবারটা আপনারা যারা আসবেন, মেহেরবানি করে স্বাস্থ্যবিধি আপনার উপরে, আপনার সুরক্ষা আপনার উপরে, আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। আমরা আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। কোরবানির পশুর যোগান থাকলেও সেই তুলনায় ক্রেতা নেই। ঘুরে ফিরে পশু দেখা আর দরদামি ব্যস্ত বেশিরভাগ হাটে আগতরা। জেলা পর্যায়ে স্থায়ী আর অস্থায়ী হাটগুলো সকাল থেকেই মুখর ক্রেতা বিক্রেতাদের পদচারণায়। খামারি আর ব্যাপারীরা বলছেন, হাটে আগতদের সংখ্যা বাড়লেও গরু ছাগলের বিক্রি সন্তোষজনক নয়। রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল সহ জেলা পর্যায়ের হাটগুলোয় স্বাস্থ্যবিধি নিয়ে মাথা ব্যথা নেই ইজারাদারদের। তাপমাত্রা মাপা, জীবাণুনাশক ছিটানো বা মাস্ক ব্যবহারে উদাসীনতা সব জায়গায়। জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনেরও নজরদারি সীমিত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বিভিন্ন গরুর হাটে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নগরীর সাগরিকা পশু হাটে মাস্ক না পরা ক্রেতা বিক্রেতাদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া বাজারের প্রবেশমুখে জীবাণুনাশক ছিটানো ও ক্রেতা বিক্রেতার শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে বাড়তি হাসিল আদায় না করা এবং কোনো ধরনের অনিয়মের ব্যাপারে ইজারাদারদের সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসডিজি অর্জনে কাজ করছে বাংলাদেশ, কিন্তু করোনার কারণে সরকারের গৃহীত কার্যক্রমগুলো কিছুটা পিছিয়ে গেছে। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। কৃষি অগ্রগতি ধরে রাখতে সবাইকে কাজ করার নির্দেশও দিয়েছেন তিনি জানিয়েছেন, বর্তমান সরকারের আমলেই কৃষি উপকরণ সহজলভ্য হয়েছে, কৃষকের নাগালে এসেছে সারের দাম। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় 7টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এইসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে 3075 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, আমার বাড়ি আমার খামার প্রকল্প চতুর্থবারের মতো সংশোধন হয়েছে, তবে এতে ব্যয় কমেছে 125 কোটি টাকা। স্কুল, কলেজ, মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনে 938 কোটি টাকার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ঠিক যে কটা আমাদের দেশের জন্য প্রয়োজন সেগুলি কিন্তু আমরা আমাদের অষ্টম যে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা, সে পরিকল্পনা আমরা সেটা সংযুক্ত করে নিয়েছি এবং সেটা বাস্তবায়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা ওটা অর্জন করতে পারবো। তবে এটা ঠিক যে করোনা ভাইরাস আমাদেরকে অনেকটা পিছিয়ে দিচ্ছে, কিন্তু তারপরেও আমাদের কৃষির যে অগ্রগতি এটা আমাদের ধরে রাখতে হবে, কারণ আমাদের মানুষের আর যাই হোক তাদের খাদ্যের অভাবটা যেন না হয়। মাদারীপুরের শিবচরে আরও একটি 3তলা স্কুল ভবন পদ্মার ভাঙনে বিলীনের পথে। এরই মধ্যে ভেঙে পড়েছে ভবনটির একাংশ। মঙ্গলবার বিকালে কাঁঠালবাড়ি সরকারি বিদ্যালয়টির একটি অংশ নদীতে ভেঙে পড়ে। বিদ্যালয়টি সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহৃত হতো। গত কয়েকদিন ধরে জিও ব্যাগ ফেলে স্কুলটি রক্ষার চেষ্টা চলছিল। এর আগে উপজেলার বন্দরখোলা ইউনিয়নে একটি 3তলা স্কুল নদীতে বিলীন হয়ে যায়। পদ্মার ভাঙনে ঝুঁকির মুখে রয়েছে বাড়িঘর সহ আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। দেশের নদ নদীর পানি যে হারে বেড়েছে, কমছে না সেই গতিতে। তাই বন্যা দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় সত্যি হতে চলছে। উত্তরের নদ নদীগুলোর পানি কিছুটা কমেছে, তবে তাতে সার্বিক বন্যা পরিস্থিতিতে তেমন কোনো উন্নতি হয়নি। মধ্যাঞ্চলের পরিস্থিতিও অপরিবর্তিত। বেড়েছে ঢাকার আশপাশের জেলাগুলোর নদ নদীর পানি। শরীয়তপুরের নড়িয়া উপজেলার লনসিং এলাকার এই প্রবীণের ঘরবাড়ি ডুবেছে বানের পানিতে। দুদিন মাচা করেছিলেন, এখন সেটিও ডুবে গেছে। তাই শেষ পর্যন্ত বাড়ি ছাড়লেন। পানি না নামা পর্যন্ত থাকবেন পাশের একটি স্কুলে। ঘরবাড়ি তলায় গেছি কি স্কুলে যায়।
পদ্মার পানিতে শুধু শরীয়তপুরই না, ডুবেছে মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ীর বিস্তীর্ণ এলাকাও। পানিবন্দী মানুষের কারো কারো ঘরে গেছে ত্রাণ, তবে সহায়তা পাননি এমন মানুষের সংখ্যাও কম নয়। ফরিদপুরের সাদিপুর এলাকায় ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানিতে তো সবগুলো তোলা গেছে, পিড়াপুরা সব ভেঙে ভেঙে যাইতেছে, ঘরের ভিতর থেকে ভেঙে যেতেছে, এই জন্য আমি আশ্রয় কেন্দ্র যাইতেছি। অতিরিক্ত পানি আওয়াতে মাছ সব যাইতেছে, এই জন্য জাল দিয়া বেড়া দিয়া চেষ্টা করতেছি, যদি রাখতে পারি আল্লাহর রহমতে কিছু। পানি চলে এসেছে ঢাকার আশপাশের জেলাগুলোতেও। ঢাকার ধামরাই আর গাজীপুরের কালিয়াকৈরের অনেক এলাকা প্লাবিত এরই মধ্যে। জামালপুর আর শেরপুরের অবস্থারও পরিবর্তন নেই কোনো। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। বাড়িঘর ছাড়া দুই জেলার অন্তত 10.5 লাখ মানুষ। অনেকে রাস্তার পাশে বা বাঁধের পারে ছাউনি করে আশ্রয় নিয়েছেন। একটু করে কাগজ মাগজ দিয়ে সালামালা তুইলে রয়েছি। বৃষ্টি ঘর বাড়ি ভিজে গেছে, একদিকে কামাই নাই, রোজগার নাই, বউ পুনাই নিয়ে খুবই কষ্টে আছি। আমরা অশান্তি নাই, অশান্তি আছি, বিরাট অশান্তি। উত্তরের জেলাগুলোতে নদ নদীর পানি খানিকটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। এখনও কুড়িগ্রামের 9 উপজেলার 60 ইউনিয়নের প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী। বগুড়ার পরিস্থিতিও একই, অন্তত 1.5 লাখ মানুষ যুদ্ধ করছে বন্যার সাথে। সিরাজগঞ্জে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দেখা দিয়েছে বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কা। ঘরের মধ্যে মানজা পানি উঠানো তো বারান্দা না, টিবেল মিবেল মেট্রি সবাই তোলা গেছে। আমাদের এত দুর্যোগ অবস্থা, অনেক কষ্ট দাঁড়াচ্ছে। কোনো অনুদান এলাকার ভিতরে আসেও নাই এবং কেউ দেয়ও নাই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য, আগামী কয়েক ঘন্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর আর নওগাঁয় বন্যার পানি কিছুটা কমতে পারে, আর স্থিতিশীল থাকতে পারে নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ ঢাকা বিভাগের বন্যা পরিস্থিতি। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। গেল 6 সপ্তাহেই কোভিড-19 সংক্রমণ দ্বিগুণ হয়েছে বিশ্বে। সোমবার এই পরিসংখ্যান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহাপরিচালক তেদ্রোস আধানম আবারও বলেছেন, জনস্বাস্থ্য ইস্যুতে এ যাবৎ সংস্থাটির যতগুলো জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে তার মধ্যে করোনা ভাইরাস সবচাইতে মারাত্মক। এদিকে আন্তঃ আমেরিকান উন্নয়ন ব্যাংক IADB জানিয়েছে, মহামারীর কারণে শিগগিরই চরম দারিদ্র্যের মুখোমুখি হবে লাতিন আমেরিকা, ডুববে ঋণের ভারে। সোমবার করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের প্রাণহানি ছাড়ায় 1.5 লাখ। গেল 23 মে লাখ অতিক্রম করলেও কোভিড-19 ভুগে আরও 50,000 মারা যান বাকি 2 মাসে। এর মাঝে করোনা মোকাবেলায় $1 ট্রিলিয়ন তহবিল ঘোষণা করল রিপাবলিকান শিবির। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সচেতন হয়েছেন খোদ প্রেসিডেন্ট। সম্প্রতি নর্থ ক্যারোলাইনার ভ্যাকসিন গবেষণা কেন্দ্রে তিনি গেছেন মাস্ক পরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য, গেল 6 সপ্তাহেই বিশ্বে দ্বিগুণ বেড়েছে কোভিড-19 সংক্রমণ। শুধু তাই নয়, এ যাবৎ জরুরি অবস্থা ঘোষিত মহামারীগুলোর মধ্যে করোনা ভাইরাস সবচেয়ে মারাত্মক। আন্তর্জাতিক স্বাস্থ্য আইন মোতাবেক এই নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বজুড়ে জনস্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। কিন্তু করোনা ভাইরাস সবচেয়ে মারাত্মক, তাতে কোনো সন্দেহ নেই। গেল 6 সপ্তাহে মোট আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। ভাইরাসটি মোকাবেলায় বিশ্ব ব্যাপক উদ্যোগ নিলেও সামনে এখনও দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি। লাতিন আমেরিকায় মারাত্মক আকার ধারণ করেছে করোনা ভাইরাস। মহাদেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন 1,34,000-এর বেশি। এ পরিস্থিতিতে আন্তঃ আমেরিকান উন্নয়ন ব্যাংক IADB জানিয়েছে, মহামারীর কারণে শিগগিরই চরম দারিদ্র্যের মুখোমুখি হবে লাতিন দেশগুলো। করোনা পরিস্থিতি মোকাবেলায় হাবুডুবু খাচ্ছে লাতিন দেশগুলো। খুব শিগগিরই চরম দারিদ্র্যের দিকে এগোচ্ছে লাতিন আমেরিকা। দ্বিতীয় বিষয়টি হলো, ঋণ মওকুফ বা বড় ধরনের কোনো অর্থ সহযোগিতা পাচ্ছে না মহাদেশটি, যার কারণে ভবিষ্যতে ঋণের ভারে ডুববে লাতিন দেশগুলো। মঙ্গলবারও চীনে নতুনভাবে শনাক্ত হয়েছেন 68 করোনা রোগী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, তাদের বেশিরভাগই উইঘুর মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের। সেখানেই হঠাৎ করে বেড়ে চলেছে কোভিড-19 বিস্তার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এই পর্যায়ে যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ সাদেক আহমেদ। সাদেক, আপনার কাছে জানতে চাই, ব্রিটেনের আজকের অবস্থা কি, অর্থাৎ সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ রাহাত। আমি প্রথমে আজকের আপডেট জানিয়ে দিচ্ছি। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের কারণে মৃত্যুবরণ করেছেন 119 জন এবং আক্রান্ত হয়েছেন 581 জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 42,878 জন।
আপনারা জানেন যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম বাঙালি অধ্যুষিত শহর ওল্ডামে করোনা সংক্রমণ ঠেকাতে স্থানীয়ভাবে কঠোর নিয়ম আরোপ করেছে ওল্ডাম কাউন্সিল। প্রায় 40,000 বাঙালি অধ্যুষিত এই ওল্ডাম শহরে গত সপ্তাহে প্রায় 119 জন সংক্রমিত হয়েছেন। এর আগের সপ্তাহে যা কিনা ছিল মাত্র 26 জন, অর্থাৎ প্রতি 100,000-এ সংক্রমিত হচ্ছেন 50 জনের মতো, যা কিনা গত সপ্তাহে ছিল প্রতি 100,000-এ 10 জনের মতো। আরও নতুন সংক্রমিতদের মধ্যে 65% হচ্ছেন বাংলাদেশি, পাকিস্তানি এবং কেয়ার হোমসের বাসিন্দারা। আগামী 31 জুলাই থেকে একে অন্যের ঘরে যাওয়া নিষিদ্ধ এবং বাইরে 2 মিটার দূরত্ব বজায় রাখা সহ বিভিন্ন কঠোর নিয়ম আরোপ করেছে ওল্ডাম কাউন্সিল। কাউন্সিলের ডেপুটি লিডার অরুষ শাহ বলেছেন যে এই সংক্রমণ রোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং এটাকে একটু সিরিয়াসলি নিতে হবে বলে উনি আহ্বান জানিয়েছেন ওল্ডামের জনসাধারণের প্রতি। সাদেক, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আসলে যারা বাংলাদেশের বিমানে চলাচল করেন ইউকের সাথে, সেই সকল বিষয়ে কিছু জটিলতা আমরা শুনেছিলাম। আপনার সাথে নিশ্চয়ই দূতাবাসে যোগাযোগ আছে, সেই সকল সমস্যাগুলো কীভাবে সমাধান করা হচ্ছে, আর বাংলাদেশের যারা আছেন ইউকেতে তারা এখন আসলে ঠিক কোন ধরনের সমস্যায় পড়ছেন? তাদের আর্থিক, চাকরি, এই সমস্যাগুলো কি এখনও আছে নাকি তারা নতুন করে অন্যান্য সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছেন? ধন্যবাদ। আসলে বিমান যে সমস্যাটা হয়েছিল, আপনারা জানেন যে কোভিড-19 সার্টিফিকেট নিয়ে এবং হাইকমিশন থেকে যে হেলথ ডিক্লারেশন যে কাগজ দেওয়া হয়েছিল, এই কাগজের মাধ্যমে আমাকে হাইকমিশন থেকে বলা হয়েছে গত সপ্তাহেও 3 জন গিয়েছেন তাদের ডিক্লারেশন নিয়ে। তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না ওনারা বলে জানিয়েছেন, ওনারা এ ব্যাপারে খতিয়ে দেখছেন। কিন্তু বিশেষ করে আপনারা জানেন যে এই যে আগামী 31 জুলাই থেকে হয়তো ওল্ডাম সহ যে বাঙালি অধ্যুষিত যে সকল এরিয়াতে যেভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা যদি অব্যাহত থাকে, তাহলে এই এলাকার যে বাঙালি ব্যবসায়ীরা যারা আছেন তারা আমাকে বলেছেন যে তারা কিন্তু অনেক একটা কষ্ট 3-4 মাস বন্ধ থাকার পরে ওনারা রেস্টুরেন্ট খুলেছেন, অনেক ক্ষতি পুষিয়ে ওনারা চেষ্টা করছেন যে ঘুরে দাঁড়ানোর জন্য। কিন্তু যদি আবারও লকডাউন যেভাবে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন শহরে, বিশেষ করে বাঙালি অধ্যুষিত শহরগুলোতে একটু বৃদ্ধি পাচ্ছে, তো এটা নিয়ে তারা অনেকে শঙ্কিত এবং আশা করছেন হয়তো সরকারের যে নির্দেশনা মোতাবেক যদি সবাই মেনে চলেন তাহলে হয়তো তাদের রেস্টুরেন্টকে আবারও বন্ধ করতে হবে না, তাহলে আরও অনেক বাঙালি আবারও চাকরি হারাবেন এবং অনেক রেস্টুরেন্টরা বলেছেন তারা হয়তো তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে। এবং তারা এও মনে করেন যে যদি আগামীতে বাংলাদেশি যারা আছেন, কাউন্সিলর সহ যারা সবাই অনুরোধ জানিয়েছেন যে বাঙালি কর্মক্ষেত্রে, বিশেষ করে আমরা বলে রাখি যে ওল্ডামের ম্যানচেস্টারের বিভিন্ন দোকানগুলিতে এখনও কিন্তু বাঙালি দোকানগুলো বিশেষ করেতে এখনও কিন্তু মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা আসছেন না। তো এ নিয়ে তারা কমিউনিটির বিশিষ্টজনেরা আহ্বান জানিয়েছেন বাঙালি কমিউনিটির প্রতি যে সবাই যেন সরকারের যে নিয়ম নীতি মোতাবেক মাস্ক পরে, গ্লোভস পরে আসেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে চলাফেরা করেন। সৈয়দ সাদেক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে বিস্তারিত তথ্য জানানোর জন্য। কঠোর লকডাউন সহ নানা পদক্ষেপের পরও ভারতে ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে করোনা মহামারী। গত কয়েকদিনে দেশটিতে হু হু করে বাড়ছে ভাইরাসটির প্রকোপ। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ ও মৃত্যু দেখছে 130 কোটি মানুষের দেশটি। সবচেয়ে নাজুক অবস্থা রাজধানী দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মহামারীর প্রকোপ কমার কোনো লক্ষণ নেই, শঙ্কা আরও বাড়বে সংক্রমণ। করোনা সংক্রমণের তালিকায় ভারতের অবস্থান এখন তৃতীয়। দিন দিন পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। গেল কয়েকদিন রেকর্ড সংক্রমণ দেখছে দেশটি। রাজ্য সরকারের তথ্য বলছে ভারতে এখন পর্যন্ত করোনায় যত মানুষের মৃত্যু হয়েছে তার 60 ভাগই রাজধানী দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে। করোনা কি স্থিতি দিল্লি মে কাফি রাজধানীতে অনেকটাই কমে এসেছে দৈনিক সংক্রমণ, সুস্থ হয়ে উঠেছে 88% মানুষ। তবে গোটা দেশের পরিস্থিতির উন্নতি করতে হলে পরীক্ষা বাড়াতে হবে। পুরো দুনিয়া মে ভি হো রহি হ্যায়। WHO বলছে বিশ্ব থেকে এখনই করোনার মহামারী কমার কোনো সম্ভাবনা নেই, বরং গেল 6 সপ্তাহে যে হারে সংক্রমণ বেড়েছে আগামীতে তা আরও বাড়বে। 30 জানুয়ারি যখন জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি করা হয় তখন চীনের বাইরে কোনো মৃত্যু ছিল না, মাত্র 100 রোগী ছিল। 6 মাস না যেতে সেই সংখ্যা এখন
1,60,00,000 ছাড়িয়েছে। গেল 6 সপ্তাহে দ্বিগুণ হয়েছে সংক্রমণ। পরিস্থিতি পর্যালোচনায় এই সপ্তাহের শেষের দিকে জরুরি কমিটির বৈঠক ডাকা হয়েছে। ভারতে সংক্রমণ ঠেকাতে আরও বেশি পরীক্ষা করাতে চায় মোদী সরকার। দিনে কমপক্ষে 10 লাখ মানুষের নমুনা পরীক্ষার লক্ষ্য ঠিক করা হয়েছে। দেশটিতে এই মুহূর্তে করোনার পরীক্ষা হচ্ছে 1300-র বেশি ল্যাবে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। বিএসএমএমইউ এর করোনা ইউনিটে নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেফতার অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার 3 দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে শারমিনের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহীদুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে গ্রেফতার দেখানোর শুনানির জন্য 5 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস এই দিন ধার্য করেন। চলমান মহামারীতে করোনায় আক্রান্ত কিংবা মারা যাওয়াদের থেকে স্বজনদের মুখ ফিরিয়ে নেওয়ার খবর এখন বেশ পুরনো। আবার ঝুঁকি নিয়ে এগিয়ে আসা কিছু মানুষের সাহসিকতার গল্প তৈরি হয়েছে বেশ কয়েকটি। কিন্তু এখনও কোয়ান্টামের যে 21 সদস্যের কথা বলবো তাদের কথা প্রায় কারোরই জানা নেই। এদের সবাই নারী। গত 3 মাস দিনরাত যখনই ডাক পড়েছে তখনই ছুটেছেন তারা। লোকচক্ষুর অন্তরালে থেকেই 215 জন নারী ও শিশুর মরদেহ পরম মমতায় প্রস্তুত করেছেন দাফন অথবা সৎকারের জন্য। অদম্য এই তরুণীদের কথা জানাচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। মহামারীর শুরু থেকেই মানবতা সেবায় মাঠে তারা, কিন্তু সাথী, শাহানা, মার্জিয়া আর রাবিয়াদের কথা বলা হয়নি খুব একটা। হাসপাতাল অথবা বাসভবন যখনই প্রয়োজন পড়েছে ছুটে গেছেন এসব তরুণী। নারী ও শিশুদের মৃতদেহ গোসল করানো থেকে শুরু করে কবরস্থান অথবা শ্মশান পর্যন্ত পৌঁছে দেবার কাজ করেছেন পরম মমতার সাথে। কোয়ান্টামের এই স্বেচ্ছাসেবীদের নেই বিন্দুমাত্র অবসর। কাউকে শেষ বিদায়ের জন্য তৈরির ডাক না পড়লে তারা ব্যস্ত থাকেন PPE, গ্লাভস অথবা মাস্ক তৈরিতে। এরই ফাঁকে জানালেন দুর্যোগের দিনগুলোর কথা। তার হাত দুটো এভাবে ছিল, জিনিসটা মানে এতটুকুই খারাপ লেগেছে, মানে হাত দুটো সোজাও করেনি। মারা যাওয়ার পর তার দুটো হাত যে সোজা করেছে সেটাও করেনি, কোনোভাবে একটা উপরে চাদর ফেলে দিয়ে দূরে সরিয়েছিল, মানে একটু ভালোভাবে সোজা করে সেটাও দেয়নি। মৃত ব্যক্তি তা সে যেই ধর্মেরই হন না কেন, পরম মমতায় সকলের শেষ যাত্রার সঙ্গী এই সাহসী তরুণীরা। প্রথমে ভেবেছিলাম করলে পাঁচজন কোলে নামানো, পরে দেখি যে এভাবে নামালে আমরা এক সাইডে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু গ্রিল নেই, তো আমরা কাঁধে নিয়ে নিলাম। তখন আমাদের মাথায় কাজ করছিল যে একজন যদি আমরা স্লিপ খাই তাহলে বাকি 3 জনের উপরে অনেক প্রেশার পড়বে। প্রত্যেকের মাথায় কাজটা কাজ করছিল। এই দলে যেমন পাওয়া যাবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী, তেমনি পাওয়া যাবে চাকরিজীবীদের। যখন দূর থেকে একটু কান্না করে তখন মনে হয় যে তখন অনেক খারাপ লাগে, তবে এটা খুব রেয়ার, মানে বেশিরভাগই আসে নাই, তবে 2-1 জন যারা এসেছে দূর থেকে দেখে এবং কেউ কেউ দূর থেকে জাস্ট একটা ছবি তুলে নেয়। লাশের ভার বহনের কষ্ট অথবা সামাজিক বাধা কোনো কিছুই দেয়াল তৈরি করতে পারেনি অদম্য ইচ্ছার সামনে। বিশ্বাসই হয় না যে একটা মৃত লাশের কাজ করতেছে, আমার এরকম মনে হয়। আর মাঝে মাঝে একটু যখন শব্দ হয় তখন মানে পুরো পরিবেশটা এরকম থাকে যে আশেপাশে কেউ থাকে না, আমরা নীরবে কাজ করতে থাকি, তখন শব্দটা একটু আসলে ভয় লাগে। হসপিটালে যারা মানে নর্মালি যারা আসে, যারা পেশেন্ট, ওরা আমাদেরকে পিপি পড়া দেখে, তো ওটা দেখে এমনভাবে দূরে সরে যায় এবং তার বিহেভটা এরকম অস্পৃশ্য কোনো একটা মানুষ, আমি কিংবা আমরা কয়েকজন, এদের ধরা ছোঁয়া, এদের ছায়া পর্যন্ত মানানো যাবে না। মানবতার এই কাজে বাড়িতে থাকার কিংবা স্বজনদের সাথে সময় কাটানোর কোনো সুযোগ নেই। সদা প্রস্তুত অজানা স্বজনের শেষ যাত্রার সঙ্গী হতে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
করোনা ভাইরাস থেকে নিম্নবিত্ত বিশেষ করে বস্তিবাসীকে রক্ষায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। বাড়ি বাড়ি গিয়ে শেখাচ্ছেন স্বাস্থ্যবিধি মানার উপায়, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থাও করছেন আক্রান্ত ব্যক্তি ও পরিবারের। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ইউনিসেফ ও ব্র্যাক সহ 9টি উন্নয়ন সংস্থার কর্মীরা করছেন এই কাজ। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে। করোনার ভয়কে কখনো জয়, কখনো বা উপেক্ষা, এমন করেই জীবিকার তাগিদে প্রতিদিন ছুটছেন নিম্ন আয়ের পেশাজীবীরা। করোনায় স্বাস্থ্যবিধি মানার সামর্থ্য ও সচেতনতা কম ঘনবসতিপূর্ণ নিম্ন আয়ের মানুষের মধ্যে। এই মানুষগুলোকে করোনা থেকে রক্ষা করতে নানা উদ্যোগ রয়েছে সরকারের। সেই কার্যক্রমের নতুন সংযোজন কমিউনিটি সাপোর্ট টিম বা সিএসটি কর্মসূচি। জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা, ফাও, ইউএনএফপিএ, ইউনিসেফ, ব্র্যাক সহ 9টি সংস্থার 364 জন স্বেচ্ছাসেবক কাজ করছেন ফ্রন্টলাইনার্স হিসাবে। সংক্রমণের মাত্রা কমিয়ে এনে স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপ কমানো। মূলত দুটি উপায় এটা করা সম্ভব। একটি হচ্ছে মাস্কের ব্যাপক ব্যবহার বাড়ানো, আরেকটি হচ্ছে লক্ষণের ভিত্তিতে রোগ নির্ণয় করা। স্বাস্থ্যকর্মী এবং ভলান্টিয়ারগণ প্রত্যেকটি বাড়িতে যাবেন, পরিদর্শন করবেন এবং মাস্কের ব্যবহারে উদ্বুদ্ধ করবেন এবং লক্ষণের ভিত্তিতে রোগ নির্ণয় করবেন। রোগ নির্ণয় হলে তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হবে যাতে তারা 14 দিন আইসোলেশন এবং কোয়ারেন্টাইন মেনটেন করেন। এপ্রিলে ঢাকা ও খুলনায় পরীক্ষামূলকভাবে চলে কর্মসূচি। পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবগুলো ওয়ার্ডে গিয়ে করোনার আদ্যপান্ত নিয়ে প্রচারণার পাশাপাশি আক্রান্তদের কোয়ারেন্টাইন চিকিৎসা কেন্দ্রে নিতেও তৎপর স্বেচ্ছাসেবকরা। আক্রান্তদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা পৌঁছে দিচ্ছে তারা। খুবই ভালো একটা উদ্যোগ, মানে এটা আমরা বিবেচনা নিয়েই কিন্তু আমরা কাজটা শুরু করেছি। এখন আমরা মনে করেন যে কাজ শুরু করেছে, এটাতে একটু সময় লাগবে যে কতটুকু কাজ হচ্ছে, আপনার রেজাল্টটা কি আসছে। তো এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আমরা অ্যানালাইসিসটা ওইভাবে করা হয়নি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুরে এই উদ্যোগ বিস্তারের পরিকল্পনা রয়েছে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তিতে দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দিতে পারবেন না শিক্ষানবিশরা। বাংলাদেশ বার কাউন্সিলের এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে 3590 জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চাওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষানবিশ আইনজীবীর পক্ষে জনস্বার্থে হাইকোর্টে বিচারপতি তারিক উল হাকিমের ভার্চুয়াল বেঞ্চে এই রিট আবেদনটি দায়ের করা হয়। রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিট আবেদনে বলা হয়, বার কাউন্সিলের গতকাল 26 জুলাই দেয়া নোটিশে 2019 সালের 19 ডিসেম্বর সংশোধিত বার কাউন্সিল রুলের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বঙ্গবন্ধু স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বাফুয়া। সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই শীর্ষক স্লোগানে আজ এই কার্যক্রমের উদ্বোধন করেন বাফুয়ার সভানেত্রী ইয়াসমিন জাহান। তিনি জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদযাপন উপলক্ষে মর্যাদার সাথে বঙ্গবন্ধুর স্মারক বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হলো। কার্যক্রমে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচি পালিত হবে। বাফুয়ার সকল আঞ্চলিক ও উপ আঞ্চলিক শাখাসমূহ ও সংশ্লিষ্ট ঘাঁটিসমূহের অভ্যন্তরে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। করোনা পরিস্থিতির ভয়াবহ প্রভাব পড়ছে শিশুদের উপর। অপুষ্টি, দারিদ্র্য আর খাদ্য সংকটে নজিরবিহীন হুমকির মুখে শিশু স্বাস্থ্য। টিকা বন্ধ, মিলছে না চিকিৎসা সেবা। অপুষ্টিসহ বিভিন্ন রোগে ভুগে গেল বছর বিশ্বে মৃত্যু হয়েছে প্রায় 1 কোটি শিশুর। বিশ্ব খাদ্য কর্মসূচির হুঁশিয়ারি, এখনই সতর্ক না হলে আগামী কয়েক মাসের মধ্যে ভয়ঙ্কর দুর্ভিক্ষের শিকার হতে পারে বিশ্ব। মাত্র 30 দিনের শিশু হাবুই সোলাঞ্জে স্বাভাবিকের চেয়ে অর্ধেকেরও কম ওজন নিয়ে জীবনের কঠিন পরীক্ষায় বুর্কিনা ফাসোর প্রত্যন্ত অঞ্চলের অপুষ্টির শিকার এই শিশু। দেশটির 2 অঞ্চলের 40% শিশুই এমন অপুষ্ট। যুদ্ধ, দুর্ভিক্ষ ও জঙ্গি গোষ্ঠীর দখলদারিত্বে খাদ্য সংকটে ভুগছে বুর্কিনা ফাসো সহ আফ্রিকার বেশিরভাগ দেশ। করোনা মহামারীতে এ সংকট আরও জটিল রূপ ধারণ করেছে।
আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে অপুষ্টির হার 5 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। করোনা সহ অন্যান্য বেশ কিছু কারণে ফসলের মৌসুমেও চাষ করার সুযোগ পাচ্ছে না কৃষকরা। আমার সন্তান অসুস্থ, অথচ খাদ্য কিনতে বাজারে পর্যন্ত যেতে পারছি না। অবশ্য রোগ হওয়ার আগেও কিছু ছিল না আমাদের। জাতিসংঘের সমীক্ষা, বিশ্বে প্রতি মাসে প্রায় 10,000 অপুষ্ট শিশুর মৃত্যু হয়। অন্য রোগে বছর জুড়ে মৃত্যু হয় প্রায় 70 লাখ শিশুর। করোনা মহামারীর কারণে আফ্রিকা সহ বিভিন্ন অঞ্চলের তহবিলও টান পড়েছে। তহবিলের ঘাটতি নিয়ে এখনই সতর্ক না হলে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য। আগামী কয়েক মাসের মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষের শিকার হবে বিশ্ব। শিশু চিকিৎসার অভাব প্রকট হচ্ছে আফগানিস্তানেও। করোনায় পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় অসুস্থ শিশুদের নেওয়া যাচ্ছে না হাসপাতালে। গেল বছর 30 থেকে 40 জন অপুষ্ট শিশু চিকিৎসা নিয়েছে এখানে। মাঝে মধ্যে এক বেডে 2 শিশুকেও রাখতে হয়েছে, অথচ এবছর মাত্র 14টি অপুষ্ট শিশু চিকিৎসা নিচ্ছে। অপুষ্টি, খাদ্যাভাব, চিকিৎসা সংকট, সাথে করোনার প্রভাব, সব মিলিয়ে ভয়ঙ্কর ঝুঁকির মুখে আগামীর শিশু স্বাস্থ্য। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন বলিউড তারকা ঐশ্বরিয়া ও তার কন্যা আরাধ্য বচ্চন। সোমবার টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন অভিষেক বচ্চন। তবে এখনও করোনা থেকে মুক্তি মেলেনি অমিতাভ বচ্চন ও অভিষেকের। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই দুইজন। 12 জুলাই করোনায় আক্রান্তের খবর পান ঐশ্বরিয়া রায় ও তার মেয়ে আরাধ্য। শুরুতে বাসায় অবস্থান করলেও 17 জুলাই হাসপাতালে ভর্তি হন তারা। 10 দিন অবস্থানের পর করোনা নেগেটিভ আসে এই বলিউড তারকার। পরিবারের সর্বপ্রথম করোনায় আক্রান্ত হন অমিতাভ বচ্চন। 11 জুলাই করোনা পজিটিভ আসে তার। একই দিনে করোনা পজিটিভ হওয়ার খবর আসে ছেলেরও। মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনার সম্ভাব্য mRNA ভ্যাকসিনের চলছে চূড়ান্ত ধাপের হিউম্যান ট্রায়াল। সোমবার থেকে 30,000 স্বেচ্ছাসেবকের শরীরে এটি প্রয়োগ শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির জোরালো দাবি, বছর শেষেই তাদের প্রতিষেধক করোনা প্রতিরোধের চিকিৎসায় ব্যবহার করা যাবে। মডার্না ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় উদ্ভাবিত করোনার সম্ভাব্য ভ্যাকসিনটির পরীক্ষায় অংশ নিচ্ছে দেশটির 89টি স্বাস্থ্যকেন্দ্র। স্বেচ্ছাসেবকদের 28 দিনের ব্যবধানে 2টি ডোজ দেয়া হবে। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় স্বেচ্ছাসেবীদের দেহে ভাইরাসটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির প্রমাণ পাওয়া গেছে। তবে বয়সভেদে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও লক্ষ্য করেছেন গবেষকরা। চূড়ান্ত ধাপের পরীক্ষা আগামী অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এই ছিল করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।